তো তোমার ইনক্লুড থাকলে তখন এই 19,600 টাকা তো 100% টাকা নাই, 6% সহ, তার মানে 106 ভাগ। তো 106 ভাগের মধ্যে 6 ভাগ হচ্ছে ট্যাক্স। ট্যাক্স বের করবা তখন 6 দিয়ে গুণ দিবা, আর যখন তুমি 100 দিয়ে গুণ দিবা তখন পাবা সেলসের টাকা। ঠিক আছে, কথা বোঝা যায় না, আরেকবার বলতে বলবেন? বললাম 19,610 এর মধ্যে ট্যাক্স সহ আছে, তার মানে এটা কি 100% টাকা না 6% ট্যাক্স যোগ দেওয়ার পরের টাকা? ট্যাক্স যোগ দেওয়ার পরের টাকা। তাহলে এটা কি 100% না 106%? 6%। এই জন্য 106 দিয়ে ভাগ দিবা, তাহলে 1 ভাগ বের হবে। 100 দিয়ে গুণ দিলে সেলসের টাকা বের হবে, 6 দিয়ে গুণ দিলে সেলস ট্যাক্সের টাকা বের হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তারপরে আর নাই ভাই আপাতত, 6 পর্যন্ত দেখছিলাম। 8 পর্যন্ত। এবার 9 দেখো। 9 হচ্ছে কি তোমার নাহার কোম্পানি সেলস এ মেশিন টাকা 7,400 আন্ডার 12 মান্থ ওয়ারেন্টি, 12 মাসের ওয়ারেন্টিতে বিক্রি করে। The company wants to replace all defective parts, providing their repair labor at no cost to the customer. Customer কাছ থেকে কোনো খরচ নেবে না, তার ঠিকঠাক করে দিবে 12 মাসের মধ্যে। With sales being made evenly throughout the year, এভাবে সারা বছর বিক্রি চলে। The company sells 650 machines. এটা হচ্ছে আমার একটা বোঝার জিনিস। In 2014, তো 14 সালে সে কতগুলো মেশিন বিক্রি করছে? 650টা। এখন 14 সালে বিক্রি করে বলতেছে যে ওয়ারেন্টি দিবে হাফ ইন 14 সালে সবাইকে দিবে না, অর্ধেক লোককে দিবে। আর ফুল ইন 15, বাকি অর্ধেক ফুল করার জন্য সেটা দিবে 15 সালে। তুমি একবারে কাউকে ওয়ারেন্টি দিবে না, অর্ধেক দিবে এই বছর, অর্ধেক দিবে এই বছর। As a result, product testing cost, the company estimate that warranty cost is টাকা। Warranty cost is টাকা। হ্যাঁ, তো টাকাটা হবে ভাইয়া কত টাকা? শুরু থেকে যদি এটা আবার বুঝায় বলতেন, গরমিল লাগতেছে, বুঝতেছি না কি বলছে। বললাম তুমি মেশিনটা সেল করতেছো 7,400 টাকা করে, 12 মাসের ওয়ারেন্টি দাও। 12 মাসের ওয়ারেন্টি, 12 মান্থস ওয়ারেন্টিতে বিক্রি করতে, 12 মান্থস ওয়ারেন্টি। হ্যাঁ, তাহলে এখন তুমি 650টা মেশিন বিক্রি করছো 14 সালে, তাহলে 14 সালে অর্ধেক লোককে ওয়ারেন্টি দিবা আর বাকি অর্ধেককে দিবা 15 সালে। মনে থাকবে? বুঝতে পারছো? আর ওয়ারেন্টি দিতে তোমার খরচ হবে 370 টাকা। 370 টাকা কি কি খরচ হবে বলছে? 170 টাকা লাগবে পার্টস, আর 200 টাকা হচ্ছে লেবারের বিল। যে ঠিক করে দিবে তাকে 200 টাকা দিতে পারে, এখানে পার্টস যাবে 150 টাকা, 170 টাকা, এই 370 টাকা। এখন দেখো ইনস্ট্রাকশন বলছে assuming that the actual warranty cost is incurred exactly as estimated, what channel will be made relative to the facts. এতে বলছে আন্ডার অ্যাক্রুয়াল মেথড, মানে বকেয়া পদ্ধতি। এই পদ্ধতিতে কি হয়, যদি কাউকে ওয়ারেন্টি আমি না দেই তার জন্য আমি সঞ্চিতি রেখে দিব। যার কারণে 3 নম্বরে এই সঞ্চিতির কথা বলতেছে। ওয়ারেন্টি না দিলে কি হবে ভাইয়া? যেমন ধরো তোমার তো 14 সালে পণ্যগুলো বিক্রি করেছো 12 মাস, হ্যাঁ, এই লোকগুলা যদি 15 সালে আসে তাহলে কি তুমি ঠিক করে দিবা না? হ্যাঁ। কারণ তাহলে 15 সালে যারা আসবে সেটা কি 15 সালের ক্রেতা না 14 সালের ক্রেতা? 14 সালের। তাহলে 14 সালে লাভ থেকে কিছু টাকা সরায় রাখা, এটাকে বলা হয় সঞ্চিতি। যে বছর বিক্রি করছো ওই বছর টাকাটাকে সরিয়ে রাখা, যারা আসে নাই তারা যদি আসবে তখন তাদের জন্য আমি কিছু টাকা সরায় রাখবো।
এটাকে বলা হয় অ্যাকচুয়াল মেথড, ওয়ারেন্টি অ্যাকচুয়াল মেথড। বুঝতে পারছো না বুঝো নাই? জি ভাই বুঝতে পারছি। এবার বলো, পণ্য বিক্রি করলে কি যাবে তা হয়? পণ্য সেল করলে ক্যাশ ডেবিট আর সেলস ক্রেডিট। এখন কিছু তো বলে নাই, তাহলে ধরে নিচ্ছি বাকিতে এখন হলো ডেবিট সেলস ক্রেডিট। ক্লিয়ার? 650টা। এরপরে দেখো 2 নম্বরে বলছে ওয়ারেন্টি। ওয়ারেন্টি কি তুমি সবাইকে দিবা না 650টার অর্ধেক মেশিনকে দিবা? অর্ধেকটা। এই জন্য আমরা 2 দিয়ে ভাগ দিয়েছি। অর্ধেক মেশিনকে 170 টাকা যাবে পার্টস, 200 টাকা যাবে লেবার। এই মোট 55,000 আর 65,000 মিলে 1,20,250 টাকা ওয়ারেন্টি এক্সপেন্স আমরা করে দিয়েছি। যেটা প্রশ্নে বলেছে যে আমি এই যে ওয়ারেন্টি কস্ট ইন 2014, আর আমাদের শর্ত ছিল 2014 সালে আমরা অর্ধেক হাফ লোককে ঠিক করে দিব। তাহলে যদি অর্ধেক লোকের জন্য যদি তোমার 1,20,000 টাকা এই যে খরচ হয়, বাকি অর্ধেক যারা 15 সালে আসবে তাদের জন্য কি 1,20,250 টাকা খরচ হবে না? হ্যাঁ কিন্তু এটা কি এখন আসবে না আগামী বছর আসবে? আগামী বছর আসবে। তো এই টাকাটা 14 সালে সরে রাখতে হবে। এই জন্য ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, পার্টস যাবে না, জাস্ট ওয়ারেন্টি পেয়েবল। কারণ আজকে ঠিক করবো না, ঠিক করে দিব আগামী বছর। রিকমেন্ড 4 বলতেছে আগামী বছর ঠিক করে দিবে, তখন কি যাবে? তখন তুমি লিখবা ওয়ারেন্টি এক্সপেন্স না লিখে এখানে একটু ভুল হয়েছে, ঠিক করে নাও। ওয়ারেন্টি পেয়েবল, পেয়েবল। কারণ হচ্ছে আমি তো ওয়ারেন্টি এক্সপেন্স একবার ডেবিট করছি, ওয়ারেন্টি পেয়েবল ক্রেডিট করছি, সেই ওয়ারেন্টি পেয়েবল এখন ডেবিট হয়ে যাবে। ওয়ারেন্টি পেয়েবল ডেবিট, আর পার্টস দিব পার্টস ক্রেডিট, ওয়েজেস দিব ওয়েজেস এক্সপেন্স ক্রেডিট, ওয়েজেস পেয়েবল ক্রেডিট। কারণ লেবারের বিলটা বাকি রাখবো ওই যে অর্ধেক 650। ঠিক করছো যদি? আর প্রথমেরটা 24 খরচেরটা। এই 2 নাম্বারটা হচ্ছে 14 সালের খরচ, 3 নাম্বার হচ্ছে 15 সালের জন্য 14 সালে সঞ্চিতি রাখার জন্য, আর 4 নাম্বারটা হচ্ছে যখন সঞ্চিতি রাখছি এই যে পেয়েবল যে রাখছি ঠিক করে দিব 1,250। তো 15 সালে আসলে ওই পেয়েবলের টাকা থেকে যে 1,250 থেকে আমি ঠিক করে দিব। হ্যাঁ, যদি এই এই অঙ্কটা ক্যাশ বেসিসে বলতো তাহলে দেখো প্রথমে বিক্রি করছি বিক্রি জাবেদা, ওয়ারেন্টি দিচ্ছি জাবেদা, 3 নম্বরে কোনো জাবেদা হবে না, কারণ আমি কোনো সঞ্চিতি রাখবো না। যেদিন আসবে সেদিন ঠিক করে দেবো। আসবে কোন সালে? 15 সালে। এই চতুর্থ জাবেদা বলছে 15 সালে আসলে কি যাবে, তখন আর ওয়ারেন্টি পেয়েবল না লিখে ওয়ারেন্টি এক্সপেন্স, কারণ আমি কোনো সঞ্চিতি রাখিনি। ঠিক আছে? ভাই 3 নাম্বার জাবেদাটা কি বললেন? 3 নাম্বার জাবেদাটা বললাম যে তোমার যে এখানে সঞ্চিতি ক্যাশ বেসিস যে দেখাই আছে আন্ডার ক্যাশ বেসিস মেথড, ক্যাশ বেসিস মেথডে total warranty expense is recorded through 2 or 4 which is recognized as warranty expense টাকা 1,20,000 আন্ডার ক্যাশ। মানে এখানে কোনো জাবেদা দেওয়া লাগবে না, কথা শেষ। নো এন্ট্রি। তবে জাবেদা দেওয়া না লাগলে কি আমাদের এরকম লেখা দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, তুমি একটা লিখে দাও আরে নো আল্লাহ, এটা তো নো, আরেক ঝামেলা। এই যে নো এন্ট্রি দিয়ে কমা দেবে আন্ডার ক্যাশ বেসিস মেথড, শেষ। ভাই নো এন্ট্রি দিয়ে দিলে খালি হইব না যদি এত কিছু না দিই? হ্যাঁ হ্যাঁ, এইটুকু কি লিখতে পারবে না? নো এন্ট্রি আন্ডার ক্যাশ বেসিস শুধু মেথড, মানে ক্যাশ বেসিসে কোনো জাবেদা হয় না, এটুকু তো লিখতে পারবা। হ্যাঁ এইটুকু তো লিখতে হবে। এই যে যেমন এইটুকুই আপনি লেখো, টোটাল এইটুকু মোটাল লেখো। এত আচ্ছা কিছু লিখছেন। এই যে যে ইয়েলো করে দিলাম, এইটুকু লিখো তো, বুঝছে? আচ্ছা ভাই। হুম, হুম, আচ্ছা সি বাদ দাও, সি করার কোনো দরকার নাই, এটা ক্রস। একবারে কাটা দিলাম। একেবারে লাল করে দিছি।
রিপোর্ট সি আর ডি একদম কেটে দাও। ডিও কেটে দিব। এবার আসো 10-এ 10 দেখ। দশ নম্বরটা দেখো, প্রিমিয়াম এন্ড কুপন। প্রিমিয়াম মানে কি বলতো? বলতে পারবা প্রিমিয়াম মানে কি? প্রিমিয়াম মানে হচ্ছে যে ভাই ওই যে প্রতি পর্বে একটা ওই যে কি বলে ঋণ টিন নিলে না, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এখানে যেই প্রিমিয়াম টাকাটা হচ্ছে, দিতে হয় এরকম একটা এখানে এখানে প্রিমিয়াম হচ্ছে উপহার। দেখুন, যেমন এই যে হারপিক কিনলে মগ দেয় না? উপহার। হ্যাঁ, হারপিক ও কিনলে মগ দেয় না? হ্যাঁ হারপিক হচ্ছে ব্যবসার পণ্য, আর হারপিকের সাথে ফ্রি যেটা দিল সেটা নাম হচ্ছে প্রিমিয়াম। মনে থাকবে? তুমি একটা দ্রব্য কিনলা, নুডলস কিনলা, নুডলসের সাথে একটা বাক্স দিল, এই বাক্সটার নাম হচ্ছে প্রিমিয়াম। আচ্ছা ভাই এটা কি প্রিমিয়ামটা কি শুধু ভাই এই যে এই অঙ্কের ক্ষেত্রে এটা প্রযোজ্য? হ্যাঁ হ্যাঁ। আবার অন্য একটা হচ্ছে যে ইন্স্যুরেন্স করো, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স প্রিমিয়াম দাও, ওটা হিসাব আলাদা। বুঝলে? হ্যাঁ আমি ওইটার কথাই ভাবছিলাম। হ্যাঁ, এবার দেখো, মুইমু কোম্পানি ইনক্লুড ওয়ান কুপন। এই যে দেখো, ওয়ান কুপন ইজ বক্স। একটা বক্সে কয়টা করে কুপন থাকে? একটা করে কুপন থাকে মিল্ক পাউডার, গুঁড়া দুধের প্যাকেটের ভিতরে। এরপর বলছে 10 কুপনস আর রিডিমেবল ফর এ প্রিমিয়াম পেন্সিল। তার মানে 10টা কুপন জমা হইলে তুমি একটা পেন্সিল দিবা। যারা দুধের প্যাকেট কিনে নেয়, একটা প্যাকেটে কিন্তু একটা কুপন আছে, তাহলে 10টা কুপন পাইতে গেলে কি তাকে 10 প্যাকেট দুধ কিনতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ এখন 10টা প্যাকেট কিনতে হবে। এখন এই যে দুধের প্যাকেটের সাথে তুমি যে পেন্সিল দিবে, তাহলে আগে তোমাকে পেন্সিলগুলো কিনে রাখতে হবে না? হ্যাঁ তাহলে এমআই কোম্পানি পারচেজ 8,800 প্রিমিয়াম। এই যে দেখো, তারা অলরেডি 8,800 প্রিমিয়াম কিনে ফেলছে, 80 পয়সা করে ইচ কিনে ফেলছে। কারণ আগে তোমার উপহারগুলো কিনতে হবে, কাস্টমার যখনই কিনবে দুধের উপরটা, তখন তোমাকে এটা দিতে হবে। 1,10,000 বক্স মিল্ক পাউডার তুমি 3.5 টাকা করে প্রতি বক্স বিক্রি করছো। তার মানে তুমি কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট বিক্রি করে ফেলছো। 1,10,000, কিন্তু তোমার কাছে 44,000 কুপন প্রেজেন্ট ফর রিডিমশন ইন 2016 সালে সবাই আসেনি, মাত্র 44,000 কুপন তোমাকে সেটা জমা হয়েছে। তুমি সবাইকে দিবা না 44,000কে 10 দিয়ে ভাগ দিলে একটা করে দিবা? একটা করে দেবো ভাই। 10 দিয়ে ভাগ, প্রতি 10টাতে একটা দিবা না? তা ভাই আরেকবার যদি একটু বলতেন। এই যে এখানে বলছে যে 10 কুপনস, তুমি যদি 10টা কুপন দাও তাহলে তোমাকে একটা পেন্সিল দেওয়া হবে, যে প্রিমিয়াম, এই যে এই পেন্সিল। এই যে, তাহলে এখন কেউ যদি 10 প্যাকেট দুধ কিনে, তাহলে তার 10টা প্যাকেট দুধের ভিতরে 10টা একটা করে কুপন থাকবে, 10টা কুপন জমা দিবে, দিলে 10টাতে একটা দিব, তাহলে 44,000 কুপন জমা পড়ছে, প্রেজেন্ট হয়েছে তোমার দোকানে, তোমার ফ্যাক্টরিতে। তাহলে কি তুমি মনে করো 10 দিয়ে যে ভাগ দিব। 10টা ভাগ দিবা? আর এক একটা খেলনা দাম কত পয়সা হবে? 80 পয়সা করে না? কিন্তু তুমি কি 44,000 প্যাকেট দুধ বেচছো না 1,10,000 প্যাকেট বিক্রি করছো? 1,10,000। বাকি যে লোকগুলো এরা কি আসে নাই, আসবে না? আসবে অথবা আসতে পারে। হ্যাঁ, এদের জন্য কি রাখতে হবে, যারা আসবে তাদের জন্য সূচি দিয়ে রাখতে হয় কত পার্সেন্ট লোক আসতে পারে। তুমি লিখেছো ইট ইজ এস্টিমেটেড দ্যাট 60%। কত পার্সেন্ট? 60%, 60%। 60% লোক। এই শব্দ হয় কার এখানে? অফ করতে বলো তো।
ভাই নতুন জয়েন করছে, মিউট করতে বলেন। মুমিন, রশিদ। আচ্ছা, এখন দেখো ঘটনাটা কি বুঝতে পারছো? যদি তুমি একটা করে প্যাকেটে একটা করে কুপন দিবা, এই আশায় তুমি ৮৮০০ উপহার কিনছো, কিন্তু তোমার দুধের প্যাকেট বিক্রি হয়েছে ১,১০,০০০। কিন্তু সবাই আসে নাই, ৪৪,০০০ লোক আসছে, আর বাকি লোক আসবে না। তারা কত পার্সেন্ট আসবে? তুমি ধরে নিচ্ছ যে ৬০% লোক আসবে। যারা আসছে ভালো কথা, তাদের দিয়ে দিচ্ছ। যারা আসে নাই তাদের জন্য কি রাখতে হবে? যারা আসে নাই তাদের জন্য সঞ্চিতি রাখতে হয়, মনে থাকবে? হ্যালো, জি ভাইয়া শুনতেছি। তাহলে এখন দেখো, তুমি যখন প্রিমিয়াম ক্রয় করবা ভাইয়া তাহলে কি কি আমার লাগবে? কথা শুনতে পান না? একটু স্লো। আগে খুব স্পষ্ট ছিল, এখন হালকা হয়ে গেছে। হেডফোনের জন্য। যখন তুমি প্রিমিয়াম ক্রয় করবে, তুমি লিখবে ইনভেন্টরি প্রিমিয়াম ডেবিট ক্যাশ ক্রেডিট। এই প্রিমিয়ামের পরেটা কি লিখছেন ভাইয়া? পাপেটস কি? এই যে পাপেটটা বাদ দাও, প্রিমিয়াম। পাপেট মানে খেলনা, পাপেট বাদ দাও। এবার খেয়াল করে দেখো, ইনভেন্টরি প্রিমিয়াম ডেবিট ক্যাশ ক্রেডিট। প্রিমিয়াম গুলো আইনা মজুত রাখবা, যতগুলো পেন্সিল রাখবা সব মজুত রেখে দিবা। ৮,৮০০ পেন্সিল কত পয়সা করে? হ্যাঁ? তো এখন তোমার ৭,৪০০ টাকা। এরপরে তুমি কি ১,১০,০০০ কুপন ব্যাগ বিক্রি করছো না? কত টাকা করে? ৩ টাকা ৫০ পয়সা। সমাধানে মনে হয় ৩ টাকা ৩০ পয়সা লেখা আছে, একটু ঠিক করে ৫০ পয়সা লিখে দিতে পারবা? ভাইয়া আপনার ৩ নাম্বার অঙ্কে একটা ক্যালকুলেশনের মনে হয় ভুল ছিল। আপনি এটা বলতে মনে নাই আমার প্রথমে। ক্যালকুলেশনে ভুল না, আপনি কিভাবে করছেন? এটা ঠিক করে নি, পরে যে ৩ নাম্বার দেখুন না। আচ্ছা ঠিক আছে ভাই, সবার এখন লাস্টেই ১,১০,০০০ কে 3.5 দিয়ে গুণ দিলে কত হয়? ১,১০,০০০। ৩,৮৫,০০০। ৩,৮৫,০০০। আচ্ছা, এই টাকার পণ্য আমি বিক্রি করছি, কতগুলো প্যাকেট বিক্রি করছি? ১,১০,০০০, তাই না? এখন আমার কাছে আসছে কতগুলো কুপন? ৪৪,০০০ কুপন। সবাইকে দিব না ১০টা একটা দিব? ১০টা একটা। এই জন্য ৪৪,০০০ কে ১০ দিয়ে ভাগ দিব। আর এক একটা খেলনার দাম কত পয়সা করে? ৮০ পয়সা করে। আর দেখো তো ৩,৫২০ হয় কিনা। ৪৪,০০০ ভাগ ১০ ইনটু 0.80। হ্যাঁ ভাইয়া হইছে। ঠিক আছে, এখন বলো যদি ৪৪,০০০, তোমার তো ১,১০,০০০ বিক্রি করছো, তাহলে সবাই তো আর আসে নাই, বুঝছে? না, বাকি লোকগুলো আসছে, কত পার্সেন্ট লোক আসতে পারে? তুমি বলতেছি যে ৬০%। ১,১০,০০০ ৬০%, কত হয় দেখো তো? ১,১০,০০০ ৬০%। পার্সেন্ট করলে ৬৬,০০০ আসে। মাইনাস ৬৬,০০০ লোক আসার কথা, আসছে মাত্র ৪৪,০০০। বাকি আসে নাই কত? ২২,০০০। ২২,০০০ লোক। ২২,০০০ লোকের জন্য কয়টা করে খেলা? ১০টা ১ টাকা রাখতে হবে না? ২২,০০০। ১০, হ্যাঁ ১০,০০০ ১০ দিয়ে ভাগ দাও ২২,০০০ এর। এরপরে গুণ দাও তুমি ইয়া ২০০ আর ৮০ এরপরে পয়সা মিলে টাকাটা ১৭৬০ টাকাটা কি মিলে? হ্যালো, ও আর ভাই বোন। হ্যাঁ ভাইয়া শুনতেছি। ঠিক আছে, সেটা দেখি ১৭৬০ এর ঠিক আছে কিনা। ভাই ঠিক নাই?
আমি তো একটু ঠিক আছে check স্যার, দিচ্ছি। আমার তো তাই আচ্ছা আসছে। ঠিক আছে, তাহলে এটুকু কি বুঝতে পারছো? চারটা জাবেদা কি? প্রথম আমার জাবেদা হচ্ছে উপহার ক্রয় করার জন্য, পরেরটা হচ্ছে পণ্য বিক্রি করার জন্য। তারপরে যখন পণ্য বিক্রি করবো, কাস্টমাররা আসবে, তাদের উপহার দিয়ে দিব, আর যারা আসে নাই তাদের জন্য সঞ্চিত প্রিমিয়াম প্রে বোর্ড বা পরিবেশন রেখে দিব। এটি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে বা কোনো সমস্যা আছে বুঝতে? না ভাইয়া। আচ্ছা, একই অঙ্ক হচ্ছে এই যে 11 নাম্বারটা, একই ওই যে সে প্রিমিয়াম পাপেট কিনছে, 4,40,000 বিক্রি করছে, 1,05,000 আছে, কিন্তু তারা 5টা একটা আগে থেকে 10টা একটা 5টা একটা। এরপরে 4,40,000 আসবে, বাকি আসে না, এই যে 5,000 ভাগকে 10 টাকা দাম খেলনা দিয়ে দিচ্ছে। একই সিস্টেমে দুটো অঙ্ক ছিল। তো এটা আর এটা সেম অঙ্ক, এই জন্য এটাকে আমি আর দেখাইলাম না, এটা তুমি আচ্ছা ভাই, এটা আর দেখাতে হবে না, বুঝতে পারছি। এবার আসো জাতীয় বিশ্ববিদ্যালয় অঙ্কে যেগুলো আসছে। 50,000 টাকার নোট নিয়ে 51,000 সাইন দিচ্ছে, তাহলে এটা কিভাবে ইন্টারেস্ট এক্সপেন্স হবে না ডিসকাউন্ট হয়ে যাবে বলো দেখি? টাকা নিচ্ছে 50, সাইন দিচ্ছে 51। গত ক্লাসে লেকচার বলছিলাম যদি এরকম কখনো আমি অল্প টাকা নিয়ে বেশি টাকা সাইন দেই, ওই টাকাটা হচ্ছে সুদ সহ টাকা, তখন আমি লিখবো ডিসকাউন্ট, ক্যাশ ডেবিট 50,000, ডিসকাউন্ট হচ্ছে ভাই কথা 1,125। বুঝতেছি না, একটু আসতেছে না ফোন। বললাম যে এখন কি হ্যালো। বুঝো? এখন বুঝতে পারছো? হ্যাঁ এখন বুঝতেছি। বললাম তুমি যদি 50,000 টাকার ঋণ নিয়ে 51,000 টাকার কাগজে সাইন দাও, তাহলে বুঝবা অতিরিক্ত যেটুকু সাইন দিচ্ছে এটা ডিসকাউন্ট। তখন যাবে তারা কেমন হবে দেখো, তখন হবে ক্যাশ ডেবিট ওই যে 50,000, ওইটা আবার প্রথম অঙ্কের মতো ডিসকাউন্ট, হবে, ক্যাশ আর হ্যাঁ 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 ডিসকাউন্ট, তারপর নোট পেবল। এটা দেখো তুমি নিয়েছো কত মাসের জন্য? তুমি নিয়েছো 3 মাসের জন্য। নভেম্বরের 1 তারিখ, যেহেতু ডিসেম্বর 2 মাস শেষ হয়ে যাবে, তখন যখন 2 মাস শেষ হবে তখন ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ডিসকাউন্ট হয়ে যাবে ক্রেডিট। শেষের মাসে আবার ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট ক্রেডিট, আর ওই দিন আবার সুদের টাকা নোটের টাকা দিয়ে দিবে, নোট পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট হবে। হ্যাঁ, আর দ্বিতীয় যে যাবে যারা হচ্ছে এগুলো সালের অঙ্ক কি, সালের অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি। তুমি বিসিআর সেল করছো, ভিডিও ক্যাসেট 2 বছর ওয়ারেন্টিতে। ভাই আমার একটু আবার বুঝিয়ে দেন, এতগুলো জায়গাতে কিভাবে কোনটা দিলে? তুমি টাকা নিছো কত আমার কাছ থেকে? 50,000। সাইন দিছো কত টাকাতে? 51,000। ভাই কথা আটকে যায়, এখন বললাম একদমই আসতেছে না। বললাম তুমি টাকা নিয়েছো, ধার কত? হ্যালো, জি ভাইয়া, শুনতে পাও? এখন শুনতে পাও? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাইয়া শুনতেছি। বললাম যে তুমি যদি আমার কাছ থেকে 50,000 টাকা ধার শুনতেছি নিয়ে ভাইয়া 51,000 টাকায় সাইন দাও, তাহলে এই অতিরিক্ত 1,000 টাকার নাম কি, সুদ বলবা না ডিসকাউন্ট বলবা? ডিসকাউন্ট বলবো ভাইয়া। এই জন্য সেটাই, এই জন্য দেখো আমি ডিসকাউন্ট লিখছি। এই ডিসকাউন্টের মেয়াদ কয় মাস বলো তো? 3 মাস, মানে 3 মাসের জন্য। তো নভেম্বরের 1 তারিখে নিয়েছো যে ডিসকাউন্ট, ডিসেম্বর 31 পর্যন্ত হয়ে যায় 2 মাস। তো এই 2 মাসের ডিসকাউন্টটা আমার খরচ হয়ে যাবে, তখন ডিসকাউন্ট তো ডেবিট, ডিসকাউন্ট হয়ে যাবে ক্রেডিট, ইন্টারেস্ট হয়ে যাবে ডেবিট। এরপর আরো 1 মাস, 1 মাস পার হয়ে গেলে ফেব্রুয়ারি 1 তারিখে এসে বাকি 1 মাসের ডিসকাউন্টটা হয়ে যাবে ক্রেডিট, আর ইন্টারেস্ট এক্সপেন্স হয়ে যাবে ডেবিট। তাহলে ডিসকাউন্ট আমার ভ্যানিশ হয়ে গেছে। ভ্যানিশ হয়ে গেলে ফেব্রুয়ারি 1 তারিখে এসে তোমার কাছ থেকে যে তুমি 3 মাসের কথা বলে টাকা নিয়ে আসছিলাম, এবার তোমাকে টাকাটা দিয়ে দিব, আর তুমি আমাকে সাইন করা নোটটা দিয়ে দিবা। আমার নোট টেবিল হয়ে যাবে ডেবিট, ক্যাশ হয়ে যাবে ক্রেডিট। 50,000 নিয়েছিলাম, 50,000 দিয়ে দিচ্ছি।
এখন এইখানে যেটা আছে সেটা 50,000 লেখা যাবে না, এখানে একটু ভুল হয়েছে, 51,125 হবে। আমি তোমার সাথে কথা বলা হয়েছে যে এখন 50 দাও, 3 মাস পরে 51,125 টাকা নিয়ে যাবা। ঠিক আছে, এটা ঠিক করে নাও টাকা পয়সা। আর এখানে দেখো নোট টেবল কিন্তু 50,000 লেখা না, নোট টেবল কিন্তু 51,000 টাকা লেখা। নোট টেবল যত টাকা লেখা থাকবে তোমার টেবল তত টাকা করতে হবে। বুঝতে পারছি? হ্যালো, হ্যালো, হ্যালো। 750 টাকা কিভাবে বের করছেন এখানে? ওই 1125 টাকাকে 3 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে গুণ দাও। 51,125 1125 না 1125, 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ। 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ। আচ্ছা বুঝছি। এবার 14 B7 দেখো, তুমি সেল করছো বিসিআর আর কাস্টমারকে অফার করছো 2 বছরের ওয়ারেন্টির কন্ট্রাক্টের কথা। কয় বছর? 2 বছর। এই কথা শুই না, 2 বছর। এই কন্ট্রাক্ট মানে একটা চুক্তি, একটা কাগজ, একটা টোকেন। টোকেনটা কিনে নিয়ে যান, 2 বছর যতবার নষ্ট হবে ঠিক করবেন। এই আশায় তুমি কত হাজার কন্ট্রাক্ট বিক্রি করছো? 15,000 কন্ট্রাক্ট বিক্রি করছো। কত টাকা করে? 99। 99 টাকা করে বিক্রি করলে কি টাকাগুলা ক্যাশ কি তোমার হাতে চলে আসবে না? জি আচ্ছা, তাহলে এখন তুমি যদি বিক্রি করো তাহলে যাবে কি দাঁড়াবে? রিসিভেবল আর হচ্ছে যে আমার তাহলে আমি কি এইভাবে লিখতে পারি 15,000 into 99, 14,85,000 টাকা আমি পাইছি। এবং এই যে টাকাটা যে পাইলাম, যদি তুমি কি সেবা দিয়েছো না দিবা? দিব। সেবা কি দিও, দেও নাই তো দিবা। সেবা দেওয়ার আগে যদি টাকা পেয়ে যাবে, এটা কি আর্ন না আনআর্ন? আর এই জন্য দেখো ক্যাশ ডেবিট, আনআর্ন ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট, টাকাটা এখন আমার দায়। এবার বিতে গিয়ে বলতেছে আমি 1,80,000 টাকা সেবা দিয়েছি, তাহলে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। ঠিক আছে? আচ্ছা, সির যে যাবে এটা টোটাল আমি আয় করেছি কত টাকা? জি ভাই টোটাল আয় 14,85,000। টোটাল আয় করছি 14,85,000, তাই না? 85,000। এই 14,85,000 টাকা আয় করতে গেলে আমার মোট ব্যয় হবে কত টাকা? অলরেডি আমি 1,80,000 টাকা ব্যয় করছি, আর প্রশ্নে বলেছি যে আরো 9 লক্ষ টাকা ফিউচারে ব্যয় করা লাগতে পারে। যে দেখো প্রশ্ন বলে দেওয়া আছে 1,80,000 করেছি, আরো 9 লক্ষ টাকা লাগবে, তাহলে মোট কত হবে বলো? 1,80,000 আর 9, 90,000, 9 লাখ। এই যে। ঠিক আছে? তাহলে মোট 10,80,000 টাকা ব্যয় করতে পারলে 14,85,000 টাকা তোমার পকেট আয় হিসেবে থাকবে। কিন্তু তুমি পকেট ব্যয় করছো কত মাত্র? 1,80,000। তাহলে এখন জানতে হবে এই আর্নার্ড থেকে কতটুকু আর্নড হয়ে রেভিনিউ হবে, তখন বের করতে হবে। টোটাল আয় হচ্ছে 14,85,000, সেখান থেকে টোটাল ব্যয় হবে 14,80,000,
আর এই বছর আমি ব্যয় করছি 1,80,000, তাহলে কত টাকা আমার আনআর্ন থেকে আর্ন হয়ে যাবে? 2,47,500। এটাই ওরা জানতে চেয়েছে। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, বুঝছি। করতে গেলে আবার ভুলে যাই। আচ্ছা, সমস্যা নেই, যত বলবো তত বলবো। এবার এটা একটা কমন অঙ্ক। এই যে ব্যাংকের থেকে 1.5 লক্ষ টাকা ধার নিচ্ছ 4 মাসের জন্য 12% সুদে। টাকা ধার নিলে কি যাবে তা হয় বলো? ক্যাশ ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট। ধার নিছো, তাই না? নোটে বলতে হুম। এবার সেল করছো মার্চেন্ডাইজ টোটাল 78,000 টাকা, যেটা 4% ট্যাক্স সহ, ইনক্লুডিং, দেখো ইনক্লুডিং ট্যাক্স 4%। তাহলে এই 78,000 টাকা কি 100% টাকা না 104% টাকা? 104%। তাহলে এখান থেকে 104% এর মধ্যে 100% হচ্ছে বিক্রয়ের টাকা, 4% হচ্ছে ট্যাক্সের টাকা, তাই না? হ্যাঁ। তাহলে এখন এটাকে কিভাবে দেখাবা? 78,000 ভাগ 104 গুণ 100, এটা যদি দাও তাহলে বের হবে সেলসের টাকা। আর যদি এটার সাথে তুমি গুণ দিয়ে দাও তোমার একশো 4 দিয়ে ভাগ দিবা, 100 দিয়ে শুধু 4 দিয়ে গুণ দিবা, তাহলে বের হয়ে যাবে ট্যাক্স। যে ইনক্লুড, যেটা প্রথম আজকে বলেছিলাম, তুমি 2 নাম্বার 3 নাম্বারের কথা বললা, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, 4 নাম্বার অঙ্কের ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স পেবল ক্রেডিট। এরপরে এখানে টাকাটা বসাই নাই, তুমি একটু দেখো মিসিং আছে কিনা। একটা কাস্টমারের কাছ থেকে, এই যে দেখো আনআর্ন সার্ভিস রেভিনিউ যখন দেবো করে লেখা, তার বুঝবা 1.5 লক্ষ টাকা নিয়ে রাখছে, কাজ করে দেও নাই। সেই লোকটা একমাত্র কত টাকার কাজ করে দিছো? 90,000 টাকা কাজ করে দিলে আনআর্ন হয়ে যাবে ডেবিট, সার্ভিস রেভিনিউ হয়ে যাবে ক্রেডিট 90,000 টাকা। ঠিক করে নাও সেটা। এরপরে সেলস ট্যাক্স 58,000 টাকা তোমার কাছে জমা আছে, সরকারি কোষাগারে জমা দিয়ে দিচ্ছ। তাহলে সরকারি কোষাগারে জমা দিলে সেলস ট্যাক্স পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট 58,000 টাকা, এটা লিখে রাখো। এখন দেখো এইখানে যে কাজটা করছে, আমি 500 ইউনিট বিক্রি করছি, এক একটা 520 টাকা করে, প্লাস লেখা আছে প্লাস, এর উপরে 4% ট্যাক্স ধরতে হবে, দিতে হবে। তাহলে এরপর যদি ট্যাক্স দিতে হয়, তাহলে আমি একটা কাজ করব, সলিউশনে গিয়ে আমি আমার ফার্স্টে ধরে নাও তোমরা আমার পার্টি, তোমার বিক্রি হয়েছে 500 পিস 520 টাকা, দাম আসছে কত? 2,60,000। এবার বলি 2,60,000 উপরে 4% ট্যাক্স দিবা তোমরা, এখন দেও না দিবা, তাহলে বিল আসবে তোমাদের 2,70,400। বাকিতে বিক্রি করছি, অন অ্যাকাউন্ট লেখা আছে, এই যে দেখো, এই যে অন ক্রেডিট লেখা আছে। অন ক্রেডিট মানে কি? বাকিতে বিক্রি করছি, জানা যাচ্ছে। আচ্ছা, এরপরে আবার বিক্রি করছি 1,14,400, যার ভিতরে ইনক্লুড আছে 4% ট্যাক্স। এটা তো ওই যে 78,000 যেমন ইনক্লুড 4% ট্যাক্স, এটার মতোই হয়ে যাবে 25 তারিখেরটা। এখন 25 তারিখের যেটা আছে সেটা হচ্ছে এইভাবে দেখাই, কন্ট্রোল সি ভি ভি সাইন, আর টাকার পরিমাণ কত? 1,14,400। তাহলে আমি এটাকে ঠিক করে দিই, তোমরা ঠিক করে নাও। 1,14,000, 1,14,400। হ্যাঁ, 4% 104 দিয়ে ভাগ 100 দিয়ে রাখবো, টাকা বলে বের হয়ে যাবে আসল কত টাকা। আর যেহেতু নগদ বিক্রি, ক্যাশ লিখে দিই।
এটুকু ছিল শেষ। তাহলে কারেন্ট লায়াবিলিটিস এবং কন্টিনজেন্সিস এর ভিতরে শুধু এগুলাই আসবে, সেলস ট্যাক্স পেয়েবল, নট পেয়েবল, আর্ন, আনআর্নড, এর বেশি কিছু আসবে না। কারণ আসলে ইনশাআল্লাহ ভাই নট পেয়েবলটাই সহজ, অন্যগুলা ঠিক না, অন্যগুলা কেন জানি পেতাম। আচ্ছা আমি এটা আপলোড দিয়ে দিই, কারণ আমার মাত্র 4 মিনিট আছে, সেভ করে আপলোড দেই। বুঝতে পারছো? ভাই আজকে কি এই পর্যন্তই? আচ্ছা এখন আমার অ্যাকাউন্টিং থিওরি তো শুরু করছি আজকে, তাই না? হ্যালো, হ্যাঁ এখন যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে যে অ্যাকাউন্টিং জি থিওরি ভাই আগে শুনতেছি। আগেই তো আমরা ঠিক করে নিয়েছি যে আমরা কয়টা অধ্যায় করব। যেখান থেকে যে ঠিক করে নিয়েছি না, যে কন্টিনজেন্সিটা ক্লিয়ার। এখন আগামী ক্লাসে ফেয়ার ভ্যালু, তারপরে টেস্ট অফ ইউজ, এই দুটো ধরে গুডউইল ভ্যালুয়েশন কি করা দরকার আছে, যেটা তুমি ইয়াতে করেই দিয়েছি অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ, শেয়ার ভ্যালুয়েশন, গুডউইল ভ্যালুয়েশন, হ্যাঁ তো তার এটা দরকার নাই। এটা ভাই লাস্ট থেকে শুধু একটু ধরলাম আর আচ্ছা কি। এখন শুধু যে ইনটেনজিবল এর দুই তিনটা ভাই। অংশ যদি থাকে। হ্যাঁ ভাই বলো। ওই 14 সালের B7 এর 3 নাম্বার জাবেদাটা একটু আবার বলেন, এটা আমি বুঝতে পারিনি। 14 সালের B7 এর সিনেমা বাজার হচ্ছে যে তুমি তো মোট 14,85,000 টাকা ওয়ারেন্টি কার্ড বিক্রি করছো, এখন খরচ করছো 1,80,000, তোমার ভবিষ্যতে আরো খরচ হবে 9 লাখ, তাহলে মোট খরচ হবে 10,80,000। 10,80,000 খরচ হইলে 14,85,000 টাকা তোমার আয় হবে। তুমি তো এখন খরচ করছো 1,80,000, তাহলে 1,80,000 জন্য কত, এই জন্য আমরা 14,85,000 এর 10,80,000 দিয়ে ভাগ দিছি আর 1,80,000 দিয়ে গুণ দিছি, বের হইছে আমার কতটুকু আর্ন থেকে আর্ন হবে। আর সব তো আর্ন হবে না, জি ভাই জি। একটু একটু খরচ করে একটু একটু আর্ন হবে। ক্লিয়ার? জি ভাই ধন্যবাদ। আচ্ছা আমি ইয়ে করি, ইন করে দিয়ে আমি আবার অন করতেছি, তোমরা থাইকো।